তুমি কি ক্লাস 5-এ পড়ছো? থার্ড সামেটিভ এক্সামের প্রিপারেশন নেওয়া শুরু করেছো? তাহলে তুমি একদম সঠিক ভিডিওতে ক্লিক করেছো। আজকের এই ক্লাসে আমরা দেখে নেব থার্ড সামেটিভ এক্সামের সিলেবাস এবং সাজেশন। কোন কোন সিনগুলি এবার থার্ড সামেটিভ এক্সামের জন্য তোমাদের গুরুত্বপূর্ণ, কোন কোন রাইটিং এর উপর তোমাদের জোর দিতে হবে, সেই রাইটিং গুলিও কিন্তু আমি আজকের ক্লাসেই বলে দেবো তোমাদেরকে। এবার যেহেতু 50 মার্কসের এক্সাম হবে, সেই জন্য অনেক স্কুলে কিন্তু দুটি রাইটিং আসার সম্ভাবনা আছে, কোনো স্কুলে একটিও আসবে, সেক্ষেত্রে 10 মার্কস থাকবে। যেখানে দুটি আসবে সেখানে 7, একটিতে আর একটিতে 8, এইভাবে কিন্তু 15 মার্কসও দিতে পারে। সেই কারণে আমাদের রাইটিং স্কিল ভালো করে করতে হবে যদি আমাদের ফুল স্কোর করতে হয়। আর গ্রামার, আনসিন প্যাসেজ তো থাকবেই, সেটিও কিন্তু চ্যানেলে প্র্যাকটিস করানো হবে। আর রয়েছে গ্রামার, কোন কোন টপিকগুলি, গ্রামারের টপিকগুলি আমাদের এই বছরের জন্য অর্থাৎ এই সামেটিভের জন্য, থার্ড সামেটিভের জন্য আমাদেরকে প্র্যাকটিস করতে হবে। শুধু তাই নয়, যারা আজকে শেষ পর্যন্ত ক্লাসটি দেখবে, ক্লাসের শেষে আমি কিন্তু ইম্পর্টেন্ট গ্রামারও আজকের ক্লাসে কমন দিয়ে দেব। এবং পরপর আরো কতগুলি ক্লাস আসবে, যারা ধারাবাহিকভাবে ক্লাসগুলিকে দেখে যাবে তারা 50 আউট অফ 50 স্কোর করতে পারবে, তারা কিন্তু 50-এ 50 তুলতে পারবে। তার জন্য ক্লাসগুলিকে ফলো করতে হবে। চ্যানেলে আসা পরপর যে ক্লাস ডে 1, ডে 2, ডে 3 করে ক্লাসগুলি আসবে, সেই ক্লাসগুলি যারা করবে তারা কিন্তু ফুল স্কোর করতে পারবে। তাহলে চলো আমরা দেখে নিই প্রথমে সিলেবাস, তারপরে আমরা সাজেশন দেখে নেব। আর এই চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখো। তাহলে আগে আমরা দেখে নেব সিন কোনগুলি আমাদের পড়তে হবে এই সামেটিভের জন্য। ফুল মার্কস থাকবে 50, সময় কিন্তু তোমাদের 1.5 ঘন্টা থাকবে। দেখো, যে যে সিন প্যাসেজগুলি সব থেকে বেশি ইম্পর্টেন্ট সেটি হলো লেসন 9 আমাদেরকে রেডি করতে হবে বার্ডস আই। লেসন 10 আমাদেরকে রেডি করতে হবে এ গ্রেট সোশ্যাল রিফর্মার, এটি কিন্তু প্রত্যেকটা স্কুলে প্রায় বেশিরভাগ বার এসে থাকে। আমাদের লেসন 11 দ্য ফিনিশিং পয়েন্ট, সেটি পড়তে হবে। আর লেসন 12 বিয়ন্ড ব্যারিয়ার্স। আমরা যদি এই 4টে লেসন ভালো করে পড়ি তাহলে সিন নিয়ে কিন্তু আমাদের প্রবলেম হওয়ার কোনো কথা না। পরপর ইম্পর্টেন্ট সিনের কোন প্যাসেজের কোন জায়গা থেকে কোশ্চেনগুলি আসতে পারে এবং কোনগুলি ইম্পর্টেন্ট কোশ্চেন সেগুলি নিয়েও কিন্তু পরপর ক্লাস আসতে থাকবে। তাই যারা এখনও যুক্ত হওনি তারা চ্যানেলের সাথে দ্রুত যুক্ত হয়ে যাও, অর্থাৎ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অন করে রাখো যাতে ক্লাস আসার সাথে সাথে তুমি সেটি দেখতে পাও। এবার রাইটিং খুব গুরুত্বপূর্ণ, এবার রাইটিং, কারণ রাইটিং এবার কিন্তু দুটো থাকার সম্ভাবনা বেশিরভাগ স্কুলেই কিন্তু রয়েছে। সেটি হলো একটিতে 7 মার্কস, একটিতে 8 মার্কস, এরকম থাকার সম্ভাবনা রয়েছে। আর যে স্কুলে একটাই রাইটিং দেবে সেখানে কিন্তু একটা রাইটিংয়েই 10 মার্কস। সাধারণত এই প্যাটার্নটাই বেশি স্কুল ফলো করবে 15 মার্কসের। দেখো, প্যারাগ্রাফ রাইটিং আর বায়োগ্রাফি রাইটিং, এই দু ধরনের রাইটিং তোমাদের এই অ্যানুয়াল পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ, অর্থাৎ থার্ড সামেটিভ এক্সামের জন্য গুরুত্বপূর্ণ। তাহলে প্যারাগ্রাফ রাইটিং কোনগুলো আমরা রেডি করব? যে প্যারাগ্রাফ রাইটিংগুলো এসে থাকে বা গুরুত্বপূর্ণ, এর আনসারও কিন্তু কিভাবে সহজে লিখতে হয় সেগুলিও কিন্তু আমি তোমাদেরকে শেখাবো। এক মাই হবি, বেশি না, তোমাদের 7 মার্কস থাকবে, 7টা সেন্টেন্স তোমরা লিখতে পারলেই চলবে। সহজ সহজ 7খানা সেন্টেন্স, কিভাবে সেন্টেন্স বানাতে হয় সেটিও আমি তোমাদের শিখিয়ে দেব। মাই ডেলি রুটিন, মাই বেস্ট ফ্রেন্ড, মাই স্কুল, ভিজিট টু আ জু অ্যান্ড ইউর এক্সপিরিয়েন্স অফ সিইং দ্য নাইট স্কাই। তাহলে কি কি হলো? একটা হলো তোমার হবি, তোমার কোনটা অভ্যাস বা কোন কাজ করতে ভালো লাগে, তোমার ডেলি রুটিন, রোজকার সকাল থেকে রাতে শোয়া পর্যন্ত তুমি কি কি কাজ করো, তোমার প্রিয় বন্ধু সম্পর্কে 6-7টা লাইন লিখতে হবে। মাই স্কুল, তোমার স্কুল সম্পর্কে। ইওর ভিজিট টু এ জু, তুমি চিড়িয়াখানায় বেড়াতে গিয়েছিলে সেই সম্পর্কে একটা প্যারাগ্রাফ লিখতে দিয়েছে। আর দ্য নাইট স্কাই, রাত্রিরের আকাশ
কেমন দেখতে লাগে তার অভিজ্ঞতা তোমাকে লিখতে হবে। এই 6টা প্যারাগ্রাফ আমাদের রেডি করতে হবে। এবার বায়োগ্রাফি লেখার একটা সহজ সূত্র আছে, আমি তোমাদেরকে শিখিয়ে দেব। তোমরা নিজেরাই যে কোনো বায়োগ্রাফি এর বাইরে আসলেও লিখতে পারবে, কিন্তু এর ভিতর থেকে আশা করা যায় কমন আসবে। ইওর ফেভারিট বায়োগ্রাফি কথার অর্থ জীবনী। ইওর ফেভারিট স্পোর্টসম্যান, তোমার প্রিয় স্পোর্টসম্যান সম্পর্কে কোনো একজন প্রিয় খেলোয়াড় তার সম্পর্কে লিখতে বলতে পারে। হেনরি লুইস ভিভিয়ান ডিরোজিও, এটি সম্পর্কে ডিরোজিও জীবনী লিখতে দিতে পারে। রবীন্দ্রনাথ টেগরের জীবনী লিখতে দিতে পারে। স্বামী বিবেকানন্দর জীবনী লিখতে দিতে পারে। আর নেতাজি সুভাষচন্দ্র বোস। এই কটা জীবনী আমাদেরকে রেডি করতে হবে। একটি ফরম্যাট শিখে নিলেই তোমরা সহজেই যার জীবনী আসুক লিখে আসতে পারবে। সেটি আমি তোমাদের শিখিয়ে দেব, পরপর ক্লাস ফলো করতে হবে। গ্রামারের জন্য কি কি ভালো করে পড়বে? 1 হলো আর্টিকেলস, 2 হলো প্রেপোজিশন, 3 হলো ভার্ব ফর্ম, প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স। যেমন সি মানে দেখা, তার পাস্ট টেন্স স দেখেছিলাম। রাইট মানে লেখা, পাস্ট টেন্স হলো রোট। এইগুলি তোমাদের প্রেজেন্ট পাস্ট লিখতে দেবে। আর কি? অ্যাডভার্ব ফ্রম অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ ফ্রম থেকে তার অ্যাডভার্ব ফ্রম করতে দেবে। এটিও তোমাদের আমি শিখিয়ে দেব। পাঞ্চুয়েশন অর্থাৎ কোথায় ফুল স্টপ হবে, কোথায় কমা হবে, কোথায় কোটেশন ব্যবহার করতে হবে, কোথায় সেমিকোলন হবে, এইগুলো তোমাদেরকে কিন্তু শিখতে হবে। তাহলে আমরা দেখে নিলাম আর্টিকেল, প্রেপোজিশন, ভার্ব ফ্রম, অ্যাডভার্ব আর অ্যাডজেক্টিভ শিখবো, আর পাঞ্চুয়েশন। ব্যাস 1 2 3 4 5, এই 5 রকম গ্রামার আমাদের শিখতে হবে। আজকের এই ক্লাসেই আমি তোমাদের 2টো বিষয় কমন দিয়ে দিচ্ছি, সেটা হলো আর্টিকেল এবং প্রেপোজিশন। যে আর্টিকেল এবং প্রেপোজিশনগুলি করাচ্ছি এগুলি যদি ভালো করে দেখো, বারবার করে ক্লাসটিকে দেখো, এক্সামের আগে আবার যদি দেখে যাও, তাহলে কিন্তু আর্টিকেল প্রেপোজিশন থেকে সমস্ত কোশ্চেন অর্থাৎ তুমি ফুল স্কোর করতে পারবে, এটি নিশ্চিত থাকো। দেখো, সবার আগে আমরা আর্টিকেলস দেখে নেব। কি কি আর্টিকেলস কোনগুলো? এ, অ্যান আর দি, এই 3টে দিয়ে ফিল আপ করতে হবে। হি অলওয়েজ স্পিক, ট্রুথ আছে, যা মুখস্থ রাখবে। ট্রুথের আগে সবসময় দা বসে, তাহলে হি অলওয়েজ স্পিক দ্য ট্রুথ। আর লাই কথার অর্থ মিথ্যে, LIE লাই, তার আগে মনে রাখবে সবসময় এ বসে। ডোন্ট টেল আ লাই, কখনো মিথ্যে বলো না, লাইয়ের আগে এ, মিথ্যার আগে আর সত্যর আগে দা বসে। নীলা হ্যাজ সিন, নীলা হ্যাজ সিন দেখেছে তাজমহল, যত স্থাপত্য আছে তাজমহল, কুতুব মিনার, ভিক্টোরিয়া মেমোরিয়াল, হাজারদুয়ারি, প্রত্যেকটির আগে কিন্তু দা বসে। যত বড় বড় বিল্ডিং আছে সবগুলোর আগে দা বসে। অনেস্ট, এই যে এইচের উচ্চারণ যখন অ বা আ হয় তখন তার আগে কিন্তু অ্যান বসে। হ না হয়ে যদি অ হয়, যদি হর্স হতো এ হর্স হতো। অনেস্ট অ উচ্চারণ হচ্ছে, তাই জন্য অনেস্ট, অনারেবল, আওয়ার, এই 3টের আগে অ্যান বসে। আওয়ার মানে ঘন্টা, সময় বোঝায়। অ্যান আওয়ার হয়, অ্যান অনেস্ট হয়, অ্যান অনারেবল হয়। যেগুলি বলছি সেই কথাগুলি মনে রাখার একটু চেষ্টা করো। দেখো, অমল ইজ ড্রয়িং ম্যাপ অফ ইন্ডিয়া, অমল একটা ম্যাপ আঁকছে ভারতের, একটা ইংরেজি এ। গঙ্গা, নদী, গঙ্গা, যমুনা, নীল, এইসব নদীগুলোর আগে, সব নদীর আগে দা বসে। দা গঙ্গা, দা যমুনা, দা ইছামতি, দা নীল, এইগুলির আগে দা বসে। হ্যাভ ইউ সিন অ্যান আউল, আউলের আগে অ্যান বসে, অ্যান আউল। গ্র্যান্ডমাদার গেভ মি এ ডল, গ্র্যান্ডমাদার আমাকে একটা পুতুল দিয়েছিল। তাহলে কি? এ ম্যাপ অফ ইন্ডিয়া, দ্য গঙ্গা, অ্যান আউল, এ ডল। আর কি? আরও কিছু কোশ্চেন দেখে নাও। সেটা হলো ইউনিভার্সিটি, হর্ষই হর্ষ দিয়ে উচ্চারণ যেটা হয় তার আগে কিন্তু ব্যতিক্রম অ্যান না হয়ে এ হয়। কিন্তু আমব্রেলা লিখতে গেলে কিন্তু আমাদের এ লিখতে হয়, এ আমব্রেলা। ইউ এর উচ্চারণ যখন আ হয় তখন কিন্তু হয় অ্যান আমব্রেলা। কিন্তু যখন ইউ এর উচ্চারণ হর্ষই হর্ষু হয়, ইউনিভার্সিটি বানান লিখতে গেলে হর্ষই হর্ষু দিয়ে লিখতে হয়, সেই ক্ষেত্রে আমাদের এ ইউনিভার্সিটি হয়। ইউরোপিয়ান লিখতে গেলেও কিন্তু আমাদের এ ইউরোপিয়ান লিখতে হয়।
তারপরে মিস্টার রয় ইজ, এই যে এম উচ্চারণ করতে গিয়ে এ আগে উচ্চারণ করছি, AEIOU এর আগে কিন্তু অ্যান বসে, তাহলে অ্যান MA হয়, অ্যান MA, অ্যান MLA, অ্যান MBBS, এই কটার আগে কিন্তু অ্যান বসে কি, MLA, MBBS, FRCS, এগুলির আগে অ্যান বসে। ওয়ানের আগে সবসময় এ বসে, A1 মুখস্থ রাখবে, A1 রুপি নোট, A1 আইডিয়ার, ওয়ানের আগে ড্যাশ থাকলেই জানবে সেখানে এ ছাড়া আর কিছু হবে না। তাহলে আমরা দেখে নিলাম আর্টিকেল আরও কিছু রয়েছে। স্টেটসম্যান একটি খবরের কাগজের নাম, যত খবরের কাগজ, ধর্মগ্রন্থ সবগুলোর আগে বসে দা। তাহলে কি লিখতে হবে, দা, দেখে নিই, দা স্টেটসম্যান। দ্য গীতা, দ্য বাইবেল, এই ধর্মগ্রন্থগুলোর আগেও কিন্তু দা বসে, দ্য কোরআন। এগের আগে বসে অ্যান এগ, গ্রেটের আগে সবসময় এ বসে, এ গ্রেট, আর বেস্টের আগে সবসময় দা বসে। একটা সূত্র শিখে নাও, লাস্টে এসটি থাকলে তার আগে দা লিখবে। দ্য বেস্ট, দ্য ফার্স্ট, যদি থাকতো হি ইজ দ্য ফার্স্ট বয়, ফার্স্ট বানানো তাই FIRST, লাস্টে এসটি থাকলে কিন্তু তার আগে সবসময় দা বসে। হি ইজ দ্য টলেস্ট বয়, লাস্টে এসটি আছে, টলের সাথে এসটি, টলেস্ট, সেক্ষেত্রেও কিন্তু তার আগে দা বসবে। লাস্টে এসটি থাকলেই তার আগে জানবে যে ড্যাশ থাকলে সেখানে দা ছাড়া আর কিছু বসবে না। আর্টিকেল আমরা শিখে নিলাম, আশা করি এর মধ্যে তোমরা কমন পেয়ে যাবে। এবার দেখব প্রেপোজিশন। প্রেপোজিশন জানতে গেলে প্রেপোজিশন আগে কোনটার কি মানে আমাদের দেখে নিতে হবে। ফ্রম মানে থেকে, ইন মানে ভিতরে, আন্ডার মানে নিচে, ইনটু মানে একটা মাধ্যম থেকে আর একটা মাধ্যমে প্রবেশ করা, বিসাইড মানে পাশে, অন মানে উপরে, অ্যাট হলো ছোট জায়গার ক্ষেত্রে বসে। এইবার আমরা দেখে নিলাম, এবার আমরা লিখব দেয়ার ইজ আ টেবিল, এবার লেখা রয়েছে সেন্টার, লিখতে হবে অ্যাট দ্য সেন্টার, সেন্টার একটা ছোট্ট জায়গা, অ্যাট দ্য সেন্টার। দেয়ার ইজ এ ভাস, ভাস মানে ফুলদানি রয়েছে কিসের উপরে, টেবিলের উপরে, উপরে ইংরেজি অন, দেয়ার ইজ আ ভাস অন দ্য টেবিল। সাম ফ্লাওয়ার্স আর ড্যাশ দ্য ভাস, কিছু ফুল রয়েছে ফুলদানির ভিতরে, ভিতরে ইংরেজি আমরা জানি ইন মানে মধ্যে বা ভিতরে। দ্য ডগ ইজ লাইং ড্যাশ টেবিল, কুকুরটা ঘুমাচ্ছে টেবিলের নিচে, কোনো কিছু শেল্টারের নিচে হলে হয় আন্ডার, UNDER, আন্ডার দ্য টেবিল। এবার কি, এ ফ্যান ইজ হ্যাঙ্গিং, ফ্যানটা ঝুলছে কোথা থেকে, সিলিং থেকে, থেকে ইংরেজি আমরা শিখে নিলাম FROM, ফ্রম। এ বুক শেলফ ইজ ড্যাশ দ্য ডোর, বুক শেলফটা বইয়ের আলমারিটা কোথায় রয়েছে, দরজার পাশে, পাশে ইংরেজি আমরা দেখে নিয়েছি বিসাইড, BESIDE, বিসাইড। এ ক্যাট ইজ ওয়াকিং, কোনো ভিতর থেকে, বাইরে থেকে ভিতরে প্রবেশ করলো, স্থল থেকে সে জলে লাফ মারলো, এই যে একটা মাধ্যম থেকে আর একটা মাধ্যমে গেলে তখন হয় ইনটু, কোনো গতি নিয়ে একটা মাধ্যম থেকে আর একটা মাধ্যম। দ্য বয় জাম্পড ইনটু দ্য রিভার, এই যে নদীর জলে ঝাঁপ মারলো তখনও ইনটু হয়। এ ক্যাট ইজ ওয়াকিং ইনটু দ্য রুম, বাইরে থেকে ভিতরে প্রবেশ করলো সেক্ষেত্রেও ইনটু হয়। তাহলে আমরা প্রেপোজিশনগুলো বুঝে নিলাম, দুটো বিষয় আমাদের ক্লিয়ার হয়ে গেল। আশা করি এই আর্টিকেল প্রেপোজিশনগুলোর মধ্যেই কিন্তু এক্সামে তোমরা কিন্তু কমন পেয়ে যাবে। এবার পরের দিন বাকি গ্রামার এবং রাইটিং স্কিল নিয়ে ক্লাস আসবে, সিন প্যাসেজ নিয়ে ক্লাস আসবে, পরপর ক্লাস আসতে থাকবে। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অন করে রাখো ফর ইয়োর বেটার রেজাল্ট ইন দ্য এক্সাম।